বর্তমানে বিএনপির একজন প্রথম সারির সংগঠক। তো এই কারেন্ট সিচুয়েশন নিয়ে আপনি কি বলবেন? এই যে হরতাল এবং ইকোনমিতে যে ইম্প্যাক্টটা হচ্ছে, আপনাদের মন্তব্য কি? হরতাল কেউ চায় না, কারণ বিরোধী দল হচ্ছে গভর্নমেন্ট ইন ওয়েটিং বেসিক্যালি। তো কিন্তু হরতালের প্রেক্ষাপটটা আমাদের বুঝতে হবে এখানে। বিএনপি আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশে যে সাংঘর্ষিক রাজনীতির যে একটা সংস্কৃতি চলে আসছিল, সেটা থেকে কিন্তু বেরিয়ে আসছে। বেরিয়ে এসে একেবারে সাংবিধানিক, নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিকভাবে আমাদের যে কর্মসূচিগুলো দেওয়া হচ্ছিল, সাংঘর্ষিক রাজনীতি থেকে বের হয়ে এসে, হরতাল থেকে বেরিয়ে এসে ঠিক সেভাবেই চলছিল। কিন্তু প্রথমবারের মতো এই সংস্কৃতিটা বিএনপি পরিবর্তন করে কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে সেই রাজনীতি, যেটা দেশের মঙ্গল, মানুষের মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল। আজকের যে প্রেক্ষাপটটা হরতালের জন্য হরতাল হচ্ছে, সেটা হচ্ছে দেশের, এটা দুটো দিক আছে। একটা হচ্ছে আসলে দেশে তো একটা অর্থনৈতিক নৈরাজ্য চলছে এখন। আপনি হরতালের বাইরে দেশের যে স্টেবিলিটি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি যেটা হয়ে আসছিল, যে বিগত 15-20 বছরে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশে একটা সামষ্টিক অর্থনৈতিক একটা স্টেবিলিটি, ডিসিপ্লিন চলে আসছিল, আজকে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। আজকে ব্যালেন্স অফ পেমেন্ট থেকে শুরু করে আজকে যদি আপনি টাকার বিনিময় হার, টাকার যে ডলারের বিরুদ্ধে যে টাকার মান কমে যাওয়া, তারপরে ইন্টারেস্ট রেট থেকে শুরু করে শেয়ার বাজার থেকে শুরু করে সরকারের ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নিয়ে প্রাইভেট সেক্টরকে ক্রাউড আউট করা, এবং দ্রব্যমূল্য থেকে ইনফ্লেশনের রেট যেখানে চলে গেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিনিয়োগের যে আজকে অবস্থা বাংলাদেশে, যে এমনিতেই কোনো বিনিয়োগ বাংলাদেশে হচ্ছে না, বিশেষ আমাদের অবকাঠামোগত দুর্বলতার জন্য। তার উপরে আবার সরকার ঋণ নিয়ে ব্যাংকিং সেক্টরের নিয়ে প্রাইভেট সেক্টরকে ক্রাউড আউট করছে। সুতরাং সব কিছু মিলিয়ে যে অর্থনীতির এমনি একটা খুবই খারাপ অবস্থা। আমি যেটা বলছি, সামষ্টিক অর্থনীতির যেটা আজকে বহুদিনের যে একটা সবাই সফলতা পুঞ্জীভূত, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তার উপরে দেশের সাধারণ মানুষের যে সমস্যা বলে আমি সেখানেও যাচ্ছি না, সেখানে কিছুটা বলতে হয় যে আপনার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যে গ্যাস, বিদ্যুৎ, পানি থেকে শুরু করে শেয়ার বাজার থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে তারপরে আপনার মানুষের নিরাপত্তা, আইনের শাসন, একেবারে মানুষ মানে অতিষ্ঠ হয়ে গেছে। তার চেয়ে সেটা আজকে যেটা সবচেয়ে আরও বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, আমি হরতালের প্রেক্ষাপটটাকে এই জন্য বলছি, যে মৌলিক যে মানুষের অধিকারগুলো, যে দেশের একটা দেশ স্বাধীন হয়েছে মানুষের কিছু মৌলিক অধিকারের ভিত্তিতে কিন্তু একটা দেশের স্বাধীনতা, সেটা হচ্ছে আপনার সংবিধান, সেটা হচ্ছে গণতন্ত্র, মানুষের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব। আজকে কিন্তু এই বিষয়গুলো হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। আপনার যে মানুষের দৈনন্দিন জীবনের একদিকে যেরকম বিপর্যয়, তার চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে আজকে মানুষের মৌলিক অধিকারগুলো, যার জন্য একটা দেশ স্বাধীন হয়েছে। কিন্তু সেখানে তো কোনো ধরনের কম্প্রোমাইজ করার কোনো দেশপ্রেমিক নাগরিকের পক্ষে সম্ভব নয়। যেখানে আজকে আমার স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন আসছে, যেখানে আমার দেশের নিরাপত্তা, আমার নাগরিক নিরাপত্তার প্রশ্ন এসে যাচ্ছে, যেখানে গণতান্ত্রিক কোনো অধিকার নাই, আজকে বিরোধী দলকে কোনো ধরনের গণতান্ত্রিক অধিকার থেকে, সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, যেখানে আইনের শাসন নাই, যেখানে আইন শৃঙ্খলা, এখন আমার ব্যক্তিগত নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা যেখানে বিঘ্নিত হচ্ছে, দুর্নীতি সহ আমি ওইসব বিষয়ে আর গেলাম না এখন। কিন্তু আমার কথা হচ্ছে, যেখানে যে জন্য দেশ স্বাধীন হয়েছিল, যে মৌলিক অধিকার যখন আপনার আজকে হুমকির সম্মুখীন, তখন তো যেভাবে স্বাধীনতা যুদ্ধের জন্য মানুষ যুদ্ধ করেছিল মুক্ত হওয়ার জন্য, আপনার পাকিস্তানিদের বিরুদ্ধে নয়, তার আগে ব্রিটিশের বিরুদ্ধে বাংলা ভাষা আন্দোলনে মানুষ দিয়েছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুদ্ধ করেছিল, তখন কিন্তু যে কর্মসূচিগুলো আসবে, তখন সেগুলো কিন্তু স্বাভাবিক রাজনীতি, স্বাভাবিক জীবনের সাথে মিল থাকবে না। সেখানে আমাদের আজকে সেই অবস্থায় দেশ উপনীত হয়েছে, এবং দেশের মানুষ নিজেরা যেভাবে যে অবস্থায় গিয়েছে, সেই কর্মসূচিগুলো আসছে, যদিও বা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি শুরুতে যেটা বলেছি যে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা যে নতুন সংস্কৃতি সৃষ্টি করেছি, যে হরতাল থেকে বেরিয়ে এসে করেছি, কিন্তু আজকে যেখানে মানুষের মৌলিক অধিকার যেখানে গিয়ে হুমকির সম্মুখীন হচ্ছে, সেই কর্মসূচি দেশ স্বাধীন করার জন্য যেভাবে হয়েছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য, ভাষা আন্দোলনের জন্য, আজকে সেই পর্যায়ে দেশ পৌঁছে গেছে। সুতরাং আজকে হরতালের পক্ষে বিপক্ষে আলোচনা আমরা করতে পারি এখানে, কিন্তু আপনার মূল বিষয়ে আপনাকে যেতে হবে এখানে। অর্থনৈতিক প্রেক্ষাপটটাও কিন্তু বিভিন্নভাবে যেটা আপনি বললেন যে চেঞ্জ হয়েছে লাস্ট 15-20 বছর ধরে, এটি এখন আরও অনেক ব্যালেন্স, যদিও উত্থান পতন আছে, বাট এখনও অনেক বড় হয়ে গেছে অর্থনীতি। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে ইম্প্যাক্ট তো থেকেই যায়। তো জনাব আজাদ যদি কিছু বলতেন যে ওনার কথার পরে। সত্যি কথা বলতে কি, দেশের অর্থনীতিতে যে এরকম একটা গতি এসছে, যেটা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো গতি এসেছিল। যেমন আমি ধরি, কেয়ারটেকার গভর্নমেন্টের লাস্টের যে বাজেট দিয়ে গেল 2008 এবং 2009 অর্থ বছরে, খুব সম্ভবত আমার ফিগারটা একটু এদিক ওদিক হতে পারে, লাস্ট বাজেটের আকার ছিল 82,000 কোটি টাকা এবং রাজস্ব ধার্য করেছিল 64,000 কোটি টাকা। সেখানে এই আগামী 7ই জুন যে বাজেটটা পাশ হতে যাচ্ছে, সেখানে রেভিনিউ কালেকশনই হতে যাচ্ছে 1,14,000 কোটি টাকা, অর্থাৎ 64,000 কোটি টাকার থেকে চতুর্থ বছরে গিয়ে 1,64,000, যে গ্রেট অ্যাচিভমেন্ট। আমাদের রপ্তানি, কেয়ারটেকার গভর্নমেন্টের লাস্ট রপ্তানি ছিল 16 বিলিয়ন ডলার, টোটাল আমাদের এক্সপোর্ট ছিল। এই বছর লাস্ট ইয়ারে গিয়ে সেটা 26 বিলিয়ন ডলার কাছাকাছি হয়তো আমরা চলে যাব, পুরোটা হবে না। এভরি ইয়ার আমার যদি 15% গ্রোথ ধরি বা 20% গ্রোথ ধরি, 5 to 6 ইয়ার্সে এখানে 50 বিলিয়ন ডলারে চলে যাবে। এইভাবে দেশটা যখন এগিয়ে যাচ্ছে, যে আমাদের অবকাঠামোর সমস্যা আছে, গ্যাস বিদ্যুৎ সমস্যা আছে, পানির সমস্যা, সব কিছু আছে, তারপরেও কিন্তু মানুষ এগিয়ে যাচ্ছে। যেখানে দারিদ্র্য সীমা ছিল 40%, সেটা কমে 30% নেমে এসেছে। এবং আপনি জেনে আনন্দিত হবেন, জাপানের মতো একটা দেশ, তারা মেইনলি চায়নার থেকে 100 বিলিয়ন ডলার ইম্পোর্ট করে। আমরা গিয়েছিলাম সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, আমরা আহ্বান জানিয়ে এসেছিলাম বাংলাদেশে। তারা আমাদের কথা সাড়া দিয়ে বাংলাদেশে অনেক বিনিয়োগকারী এসেছিল। অলরেডি কিছু বিনিয়োগকারী জয়েন্ট ভেঞ্চারে করেছে, কেউ ডাইরেক্ট ইনভেস্ট করেছে এবং অনেকগুলো গ্রুপের মধ্যে ঘুরে গেছে। আগামীকাল জাপানের ডিপটি প্রাইম মিনিস্টার আসছে, জাপানের অ্যাম্বাসেডার আমাকে খুব ওয়ার্নিং দিয়েছে, যদি পলিটিক্যাল আনরেস্ট এইভাবে চলতে থাকে, তারা বিকল্প দেশ হিসেবে মায়ানমারের কথা ভাবছে। দে আর নট গোয়িং টু ইনভেস্ট ইন বাংলাদেশ এনিমোর, নাম্বার 1। আমেরিকান অ্যাম্বাসেডার উনি ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন যে এইভাবে যদি পলিটিক্যাল আনরেস্ট চলতে থাকে, তাহলে যারা যেসব সুযোগ সুবিধা ভবিষ্যতে বাংলাদেশকে দেওয়ার চিন্তা করছিল, যেটা আমাদের দীর্ঘদিনের ডিমান্ড, আমাদের এলডিসিতে ইউরোপিয়ান কান্ট্রি যেখানে আমাদের ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস দিচ্ছে, আমেরিকাও এলডিসি কান্ট্রি বাংলাদেশে আমাদের প্রাপ্য। খসরু ভাই যখন বাণিজ্য মন্ত্রী ছিলেন, উনি জানেন এটা আমাদের প্রাপ্য, আমেরিকা দিচ্ছে না। এর দীর্ঘদিন আমরা দাবি করে এই পলিটিক্যাল আনরেস্ট, এটাও আর একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। এখানে আপনি জানেন আমাদের 3 কোটি লোক শিক্ষিত, অর্ধশিক্ষিত, আধা শিক্ষিত লোক বেকার। এই বেকার জনসংখ্যাকে কাজে লাগাতে হলে আপনার প্রতি বছর যে নতুন বেকার আসছে 20 লক্ষ লোক, আর 3 কোটি অলরেডি আছে, 30 লক্ষ লোকের যদি কর্মসংস্থান প্রতি বছর না করা যায়, তাহলে বেকারত্বের অভিশাপ থেকে আমি বাঁচতে পারবো না। আর যখন এই হরতালের মতন একটা নেতিবাচক রাজনীতি আসছে, যখন আমি দেখি বাসে একটা লোক পুড়ে মারা যাচ্ছে, রাস্তায় গাড়ি চালাতে গিয়ে লোক নিহত হচ্ছে, তখনই কিন্তু আমি নিজের জীবনের নিরাপত্তার কথা ভাবি। বর্তমান যে আমি বিনিয়োগ করেছি, সেই বিনিয়োগের নিরাপত্তা নিয়ে ভাবি। সেই কারণে যখন আমি নিজে বর্তমান বিনিয়োগ নিয়ে চিন্তিত, তখন আমি কিন্তু ভবিষ্যৎ বিনিয়োগে আর চিন্তা করব না। আর যখনই আমি নিজের দেশীয় উদ্যোক্তারা বিনিয়োগে যাব না, তখন কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে না। আমি মনে করি এখানে আমি বিনয়ের সাথে, জনাব খসরু সাহেবের সাথে একটু আমি দ্বিমত পোষণ করতে চাই। উনি যে প্রেক্ষাপট তুলে ধরতে চেষ্টা বলেছেন, আমি তার সাথে একমত নই। কারণ 50 এবং 60-এর দশকে পশ্চিম পাকিস্তানের অধীনে যখন আমরা ছিলাম, তখন আমাদের ভাষা কেড়ে নিয়েছিল। তার বিরুদ্ধে 52-তে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, হরতাল হয়েছে, দ্যাট ওয়াজ ডিফারেন্ট কেস। 60-এর দশকে, 70 দশকে যখন হয়েছে, ডিফারেন্ট কেস, পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু আজকের প্রেক্ষাপট,
যখন বিশ্ব এগিয়ে যাচ্ছে, গ্লোবালাইজেশনের যুগ, যখন বিভিন্ন দেশের মুদ্রা এক হয়ে যাচ্ছে, তখন আমি হরতাল দিয়ে দেশকে পিছিয়ে দেওয়ার মতন এইরকম আমি মনে করি কোনো যুক্তি হতে এখানে কাজ করতে পারে না। আমার দেশে এখন বর্তমান রাজনীতিটা কি, এক দল ক্ষমতায় আছে আর এক দল ক্ষমতায় আসতে চায়, এই তো। আর 1.5 বছর বাকি আছে, আর 1.5 বছর পরেই সাধারণ ভোটাধিকার মাধ্যমে মানুষ নির্বাচিত করবে আগামী 5 বছর কে এদেশ শাসন করবে। এর মধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলো তারা অনশন করেছিল, তারা রোড মার্চ করেছে এবং তারা মানববন্ধন করেছে। প্রচ্ছন্ন সকলেরই শ্রদ্ধা ছিল যে না, এতে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে না, রাদার দে আর প্রোটেস্টিং এগেইনস্ট দ্য গভর্নমেন্ট রুলস। তো এটা কিন্তু মানুষকে সহজভাবে নিয়েছিল, কিন্তু এই পরপর কয়েকদিন হরতালের কারণে আমরা 4জন লোক, নিরীহ লোক জীবন দিয়ে গেল, তাদের পরিবারের কথা কিন্তু কেউ ভাবছি না। আমার মনে পড়ে না সরকারের দলীয় হোক এবং বিরোধী দলের কোনো নেতৃবৃন্দ তাদের বাসায় গিয়া পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আমি দেখিনি যে তাদের পরিবারের কেউ দায়িত্ব নিয়েছেন। তাহলে এই জীবনের কি কোনো মূল্য নেই? তো সেই কারণে আমি মনে করি যে হরতাল কোনো রাজনৈতিক হাতিয়ার হতে পারে না। যে হাতিয়ার মানুষের জীবন কেড়ে নেয়, যে হাতিয়ার মানুষকে অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করে এবং কর্মসংস্থান সংকুচিত করে, সেই থেকে আমাদেরকে, কারণ এই দেশটা 16 কোটি মানুষের, 16 কোটি মানুষকে জিম্মি রেখে রাজনীতির হাতিয়ার হিসাবে এটাকে ব্যবহার করা উচিত না। পাশাপাশি আমি মনে করি ক্ষমতার পালাবদল শুধু ভোটাধিকারের মাধ্যমে হতে পারে, বিভিন্ন সভা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত বলে আমি মনে করি। এই ডেডলক থেকে আসলে কিভাবে আমরা মুক্ত হব সেই ব্যাপার নিয়ে আমরা ফিরে আসবো আবার। এটি বিরতির সময় হয়ে গেল। দর্শক আমাদের সাথেই থাকুন, বিরতির পর আবার ফিরে আসবো।